नमस्कार श्रोता बंधुरा आमी स्वागता एसो गल्प शोनाई चैनेलेर आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर पढ़े शोनाबो हेमेंद्र कुमार रायेर लेखा भौतिक गल्प लोटा। गल्प पाठ शुरू करार आगे आपनादेर सकलेर काछे आमार बिनीत अनुरोध, यदि आमार उपस्थापना भालो लागे ताहले भिडियोटिते एकटा लाइक करे देबेन, भिडियोटी आपनार बंधु परिचित जनदेर मध्य शेयर करे देबेन। एछाड़ाओ यदि आपनि एई चैनेले प्रथमबार एसे थाकेन एबं एखोनो चैनेलटी सबस्क्राइब ना करे थाकेन ताहले चैनेलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल बोतामटी प्रेस करे राखबेन। एते चैनेले नतून कोनो गल्प आपलोड हवा मात्रई तार नोटिफिकेशन आपनार डिभाइसे पौঁছে जाबे। आपनादेर भालोबासा ओ सहयोगिता आमार एकान्त काम्य। शुरू करছি आजकेर भौतिक गल्प लोटा। हायद्राबाद निजाम कलेजेर प्राक्तन सर्वाध्यक्ष डब्लिউ টার্নার साहेब कथित सत्य काहिनी अवलम्बने এই গল্পটি लिखित। অনন্ত রেড্ডি ফতুর। গোদাবরীর বন্যা তার ক্ষেত খামারের সমস্ত শস্য ধ্বংস করেছে। তার দুটো মহিষ ও 4টে গরু ভাসিয়ে নিয়ে গিয়েছে এবং তার 4টে ছাগল এখনো আছে বটে, কিন্তু 20টা ছাগলের কোনোই পাত্তা পাওয়া যাচ্ছে না। উঁচু জায়গায় ছিল বলে অনন্তর কুটিরখানা রক্ষা পেয়েছে, কিন্তু চতুর্দিক ঘিরে দুর্দম বন্যার ফেনায়িত জলরাশি তাণ্ডবে মেতে ছুটে চলেছে এবং তার মধ্যে সাঁতার কাটছে দলে দলে ক্ষুধাতুর কুমির। বাড়ির সম্মুখে কর্দমাক্ত জমির ওপরে বসে পড়ে অনন্ত কপালে করাঘাত ও হাহাকার করতে লাগলো। লক্ষ্মী তার বউ, সে এত বিপদেও মুষড়ে পড়েনি। লক্ষ্মী এসে বললে, হ্যাঁ গা, ছেলে মানুষের মতো কেঁদে কোনো লাভ আছে কি? কান্না থামাও, আবার পায়ে ভর দিয়ে দাঁড়াবার চেষ্টা করো। আমার গায়ের রূপোর গয়নাগুলো তো আছে, তাই বেচে ক্ষয়ক্ষতি পূরণ করো। অনন্ত বললে, তোমার মাথা খারাপ গিন্নি? তুমি পাগল হয়ে গিয়েছ? তোমার খানকয়েক তুচ্ছ রূপার গয়না বেচে যে টাকাগুলো উঠবে তাতে আমার ক্ষতিপূরণ হওয়া অসম্ভব। তারপর তুমি কি সুদখোর মহাজন দুর্গাদাসের কথা ভুলে গিয়েছ? আসলের তো কথাই নেই, তার সুদও বাকি পড়েছে। শর্ত অনুসারে সে যদি এখন দাবি করে, আমার জমি জমাও তার হাতে তুলে দিতে হবে। গিন্নি, আমার আর বাঁচবার উপায় নেই, আমার সর্বনাশ হয়েছে। লক্ষ্মী বললে, তুমি একবার ভাঙা মন্দিরের সাধু বাবার কাছে গিয়ে দেখো না, তিনি কি বলেন জেনে এসো। অনন্ত বললে, এসব ব্যাপারে তিনি কি বলতে পারেন? লক্ষ্মী বললে, সাধু বাবার কথা শুনে আমাদের মরণাপন্ন খোকার জীবন রক্ষা হয়েছিল, তা কি তোমার মনে নেই? এ ব্যাপারেও নিশ্চয়ই তিনি সৎ পরামর্শ দিতে পারবেন। হাল ছেড়ে দিয়ে এমন করে বসে থেকো না, যাও সাধু বাবার কাছে। মাইল 3 দূরে সেই মান্ধাতার আমলের মন্দিরের ধ্বংসাবশেষ। চারিদিকে ছড়িয়ে আছে ভাস্করের হাতে গড়া খণ্ড বিখণ্ড দেবদেবীর মূর্তি, অখণ্ড অবস্থায় যাদের দেখতে ছিল পরম সুন্দর। সেই পোড়ো জঙ্গলাকীর্ণ দেবস্থানের এক প্রান্তে ছোট একখানা চালাঘরের ভিতরে নিজের উপাস্য দেবতার মূর্তি নিয়ে বাস করেন সাধু বাবা। দেখলেই বোঝা যায় সাধু বাবার বয়সের গাছপাথর নেই। মাথার ও দাড়িগোফের সব চুল সাদা ধপধপ করছে তুলোর মতো। মৃগ চর্মাসনে আসনপিড়ি হয়ে তিনি বসেছিলেন, এখনো বেশ শক্ত সমর্থ। অনন্ত মাটির উপরে লম্বা হয়ে পড়ে তার পা ছুঁয়ে প্রণাম করলে। সাধু বাবা নরম স্বরে জিজ্ঞাসা করলেন, কি খবর অনন্ত? বুঝেছি, এবারে আর ছেলের কথা নয়, বানের জলে ভেসে তুমি এখানে এসে পড়েছ, তোমার সর্বনাশ হয়েছে, কেমন এই তো? অনন্ত অবাক। সাধু বাবা অন্তর্যামী, সে আর বলবার কোনো কথা খুঁজে পেলে না। তার যা বলবার সে তো সাধু বাবা নিজেই বলে দিলেন। সাধু বললেন, যদি ভগবানের প্রতি বিশ্বাস থাকে তাহলে তোমার কোনো ভাবনাই নেই, এইখানে একটু অপেক্ষা করো। তিনি চালাঘরে ঢুকে এক কোণে ছড়ানো কতকগুলো টুকরো টাকরা আজে বাজে জিনিসের ভেতর থেকে একটা কালি ঝুলি মাখা লোটা তুলে নিয়ে
আবার বাইরে বেরিয়ে এলেন। বললেন, এই লোটাটা তুমি লক্ষ্মীর হাতে দিও। এখন এগিয়ে চলো, আমিও তোমার সঙ্গে খানিকটা যাব। আমার এক চেলা গায়ের ভিতরে গিয়েছে, কিন্তু সে এখনো এলো না কেন? বেশ বড় আর ভারী লোটা, কিন্তু অনন্ত ভেবেই পেলে না এই কালচে পড়া পুরনো লোটাটা কি করে তার মুশকিল আসান করবে। গাঁয়ের পথে ভারী গোলমাল, লোকজনের ভিড়। জনৈক পুলিশের জমাদার একটা গরুর দড়ি ধরে দাঁড়িয়ে আছে, আর তার সামনে কাকুতি মিনতি করছে গাঁয়ের এক গরিব বাসিন্দা। জমাদার চোখ রাঙিয়ে বললে, এইবার নিয়ে 3 বার তোমার গরু বংশীলালের ফসলের খেতে ঢুকেছে। এবারে আমি ছাড়ব না, ওকে খোঁয়াড়ে নিয়ে যাবই। কিন্তু মনে রেখো, খোঁয়াড়ে নিয়ে গেলে তোমার 5 টাকা জরিমানা হবে। তবে ভালোই ভালোই এখনই তুমি যদি আমাকে 2 টাকা দাও, তাহলে আর কোনো গোলমালি হবে না। জনতার ভিতর থেকে এক ছোকরা বেরিয়ে এসে জমাদারকে বলে, এই ডাকু, আমি স্বচক্ষে দেখেছি গরুটাকে তুমি টেনে হিঁচড়ে জোর করে বংশীলালের ক্ষেতের ভিতরে নিয়ে গিয়েছ। এখন আবার গরিব বেচারার কাছ থেকে ঘুষ আদায়ের ফিকিরে আছো। ছোকরার দিকে অঙ্গুলি নির্দেশ করে অনন্তকে ডেকে সাধু বললেন, ওই তো আমার চেলা, দেখো এখন ব্যাপার কি হয়। জমাদার রুখে উঠে বললে, চুপ রাও বদমাইশ ছোকরা, আমাকে অপমান। বলেই সে সাধুর চেলাকে এত জোরে ধাক্কা মারলে যে সে বেচারা ঘুরে শটান পপাত ধরণীর তলে, এবং তার হাতের মাটির ভাঁড় ভেঙে সব দুধ মাটির ওপরে পড়ে এদিকে ওদিকে গড়িয়ে গেল। সাধু চেলার দিকে তাড়াতাড়ি এগিয়ে যাবার চেষ্টা করলে, কিন্তু ক্রোধে অন্ধ জমাদার তাকেও মারলে সজোরে এক ধাক্কা। সাধু বাবার গায়ে হাত! সমস্ত জনতা ক্ষেপে মারমুখ হয়ে উঠল। জমাদার তখন বুঝতে পারলে কি অন্যায় করেছে সে। সাধু হাত তুলে জনতাকে সম্বোধন করে বললেন, শান্ত হও বাছারা, শান্ত হও। তারপর জমাদারের দিকে ফিরে বললেন, জমাদার, তুমি থানার লোক, থানায় যাও, এখানে কারোর কাছ থেকে ঘুষ পাবে না। কিন্তু আজ তুমি যে অন্যায়টা করলে তার জন্যে শাস্তি পাবে অবিলম্বেই। ঠিক যেন আমার কথা মিথ্যা হবে না। অভিশপ্ত জমাদার মুখ চুন করে থানামুখ হলো অপরাধীর মতো। লক্ষ্মী বললে, মা গো, লোটাটা কি ভারী, ওর গায়ে কত ময়লা জমেছে গো। রও, আগে এটা মেজে আনি। অনন্ত মনে মনে বললে, লক্ষ্মী, যতই মাজো আর যতই ঘষো, ও লোটা আমার দুঃখ দূর করতে পারবে না। দুর্ভাবনার অতলে তলিয়ে এসে ভাবতে লাগলো, এখন সুৎখোর দুর্গাদাসের খপ্পর থেকে আমার জমিজমা বাঁচাই কেমন করে। একটু পরেই লক্ষ্মীর ডাক শুনে অনন্ত অন্দরে ঢুকে দেখে সে তেঁতুল ছাই আর ন্যাকড়া দিয়ে সেই লোটাটা মাজছে, আর আনন্দে উচ্ছ্বসিত কণ্ঠে বলছে, ওগো দেখো দেখো, সাধু বাবার দানের মহিমা দেখো, এই লোটা কি দিয়ে গড়া এখন বুঝতে পারছো কি? জয় হোক সাধু বাবার, জয় হোক। নিজের চোখকেই অনন্ত যেন বিশ্বাস করতে পারলে না। এ যে চকচকে সোনার লোটা। থেমে থেমে সে বললে, এই ভারী লোটা সত্যি যদি সোনায় গড়া হয়, তাহলে অদৃষ্ট আমাদের ফিরে যাবে। লক্ষ্মী বললে, লোটা নিয়ে এখনই বাজারে যাও, জেনে এসো লোটার দাম কত হবে। বলা বাহুল্য, অনন্ত তৎক্ষণাৎ লোটা নিয়ে স্বর্ণকার সোনারিলালের দোকানের দিকে দৌড় মারতে বিলম্ব করলে না। লোটা ওজন করে ও কোষ্ঠী পাতরে ঘষে সোনারিলাল বিস্মিত কণ্ঠে বললে, ওহে অনন্ত, তুমি কি আজকাল চুরি ডাকাতি করছো? অনন্ত বললে, এ লোটা দান হিসেবে সৎ পথেই আমি পেয়েছি, এর কত দাম হতে পারে? সোনারিলাল বললে, 3000 টাকার বেশি তো কম নয়। আমার এখন অত টাকা নেই, নইলে আমি লোটাটা কিনে নিতুম। মহা উৎসাহে অনন্ত বললে, তাহলে লোটাটা এখনই সুৎখোর দুর্গাদাসের কাছে বিক্রি করে দেনার দায় থেকে আমি নিষ্কৃতি পেতে চাই। কিন্তু তুমিও আমার সঙ্গে এসো, দুর্গাদাস আমার কথা বিশ্বাস করবে না, আমি তোমাকে দালালি দেব। সুৎখোর মহাজন দুর্গাদাসের সঙ্গে কি পারবার জো আছে? অনেক প্রশ্নোত্তর, অনেক কথা কাটাকাটি ও অনেক দর কষাকষির পর
অবশেষে সাব্যস্ত হলো যে দুর্গাদাস লোটাটা নিয়ে দেবে 2600 টাকা। অনন্ত বললে, তুমি আমার কাছ থেকে পাবে 210 টাকা। ওই টাকাগুলো কেটে বাকি টাকা এখনই আমাকে ফিরিয়ে দাও। এই সব কথাবার্তা হচ্ছে, এমন সময়ে সেই ঘুষখোর জমাদারটাও সেখানে এসে হাজির হয়ে বললে, মহাজন, আপনি আমাকে ডেকেছেন কেন? দুর্গাদাস বললে, জমাদারজি, আজ 3 দিন ধরে দেখছি একটা দুশ্মন চেহারার লোক রোজ রাত্রে আমার বাড়ির চারপাশে ঘোরাফেরা করে। তার মতলব নিশ্চয়ই ভালো নয়, হয়তো আমার বাড়ির ওপরে হানা দিতে চায়। জমাদার বললে, সে বিষয়ে সন্দেহ নেই। তা আপনি এক কাজ করুন, আপনার 2জন চাকরকে রোজ রাত্রে লাঠি নিয়ে পাহারায় মোতায়েন রাখবেন, তারপর যা হয় দেখা যাবে। বিদায় নেবার আগে জমাদার সেই সোনার লোটা দেখে ও তার ইতিহাসও শুনে গেল। সেই রাত্রে বেশ খানিকটা সিদ্ধির শরবত খেয়ে জমাদার তার চারপায়ের ওপরে শুয়ে পড়ল। তারপর ঘুমোতে ঘুমোতে বিচিত্র এক স্বপ্ন দেখলে। প্রথম দৃশ্য, সেই সমুজ্জ্বল খাঁটি সোনার লোটা তার গায়ের ওপর দিয়ে ঠিকরে পড়ছে যেন চাঁদের আলো। দ্বিতীয় দৃশ্য, কাপড়ের ভিতরে কি যেন লুকিয়ে দুর্গাদাস সন্তর্পণে খিড়কির জমির ওপরে এসে দাঁড়ালো। কাপড়ের ভিতর থেকে বার করলে সেই আলো ঝলমল সোনার লোটা। তৃতীয় দৃশ্য, একটা গাছের তলায় গিয়ে দুর্গাদাস মাটি খুঁড়ে সোনার লোটা পুঁতে রাখলে। স্বপ্ন ঘুরে জমাদার বললে, দুর্গাদাসটা কি বোকা! চোর এলে আগে তো ওই রকম সব জায়গায় খুঁজে দেখবে। দুর্গাদাসকে একটু শিক্ষা দেওয়া দরকার। স্বপ্ন ঘোরেই জমাদার যেন নিজের চারপাই ছেড়ে উঠল। তারপর সে নিজেকে দেখলে দুর্গাদাসের বাড়ির পিছনে। তারপর পাঁচিল ডিঙিয়ে লাফিয়ে পড়ল সে খিড়কির জমির ওপরে, তারপর সেই গাছের তলায়। তারপর দমাদ্দম লাঠির চোটে জমাদারের ঘুমের ঘোর ছুটে গেল। সচমকে দেখলে সে আর নিজের চারপায়ের ওপরে শুয়ে নেই, উপুর হয়ে পড়ে আছে দুর্গাদাসের বাড়ির পিছনকার জমির উপরে। দুর্গাদাসের 2 চাকর তার পিঠে লাঠি মারতে মারতে চিৎকার করছে, চোর চোর! লণ্ঠন হাতে দুর্গাদাস ছুটে এলো। তারপর এলো এক চৌকিদার। সারা পাড়ার ঘুম গেল ছুটে। চারিদিক লোকে লোকারণ্য। জমাদার বুঝলে সাধু বাবার অভিশাপের মহিমা। শেষ হলো হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প লোটা। আজ এই পর্যন্তই। নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। সবাই ভালো থাকবেন। নমস্কার।